এরপর 10 বছর আমি সন্তানহীন ছিলাম। হঠাৎ আমার মধ্যে মাতৃত্বকালীন লক্ষণগুলো দেখা দিল। আমি মা হলাম। হাসপাতালে আমার সন্তানকে ডাক্তাররা দেখে তাদের চোখ কপালে উঠে পড়লো। আমি তো তাকে দেখেই হতবাক হয়ে গেলাম। আমি মেঘনা, বিয়ে হয়েছে 10 বছর। ডাক্তাররা বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না। স্বামীর সাথেও আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে, কিন্তু সে আমাকে মুখ ফুটে কিছুই বলতে পারতো না, কারণ সে আমার বড় ভাইয়ের অধীনে চাকরি করতো। আমি নিজেকে প্রস্তুত করলাম ওকে বলবো যে তুমি দ্বিতীয় বিয়ে করো, কিন্তু কোনোদিনই পেরে উঠতাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে, আর এভাবেই রসকসহীন জীবন কাটছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম মাতৃত্বকালীন লক্ষণগুলো আমার মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্টও পজিটিভ আসছিল। আমি আর আমার স্বামী অনেক খুশি হয়েছিলাম। দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে শুনতে পাচ্ছিলাম ডাক্তাররা বলাবলি করছে বেবির শরীরের তাপমাত্রা এত বেশি কেন। আমি বেশিক্ষণ তাদের কথা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর যখন আমি ওকে নিজের চোখে দেখলাম, আর দেখে তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর বাচ্চার মা আমি। ওর চোখগুলো যেন গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলে চোখ যেন ধা দিয়ে যায়। সত্যিই তো ওর শরীর অনেক গরম। আমার মনে হচ্ছিল আমার হাত পুড়ে যাচ্ছে। আমরা ওর নাম রাখলাম শুভ। শুভ যত বড় হচ্ছিল ততই যেন আমার ওকে অস্বাভাবিক লাগছে। ওর গায়ের তাপমাত্রা এত বেশি ছিল যে কেউ ওকে টাচ করলে বলতো যে ও মা, বাচ্চাটা তো পুড়ে যাচ্ছে জ্বরে। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশতো না। আয়নার সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে একা একাই নিজের সাথে কথা বলতো। বয়স বাড়ার সাথে সাথে এখন আর আয়নার সাথে নিজে নিজে কথা বলে না, শুধু আয়নার দিকে এক নজরে নিজের দিকে তাকিয়ে থাকে। আমার মা প্রায় সময় বলতো আমার নাতি নিজের রূপে নিজেই পাগল। আমার আশ্চর্য লাগতো, কারণ ও দিনের বেলা বেশিরভাগ সময়টাই ঘুমাতো আর খুব চুপচাপ থাকতো। ওর বাবাকে ও একদম পছন্দ করতো না। আমার মনে হয় শুভই একমাত্র শিশু যে কিনা 5 বছর হতেই মায়ের থেকে আলাদা ঘুমাতে চাইতো। আমি বলতাম একা ঘুমালে ভূত আসবে। ও বলতো ভূত আমি ভয় পাই না। মাঝরাতে ওর রুমে গিয়ে দেখতাম ও একা একা আয়নাতে নিজের সাথে নিজে একা একা কথা বলছে। আমি ওর এইসব বদ অভ্যাসগুলোর জন্য ওকে খুব বকতাম। একদিন রাতে শুভর বাবা রাতে ফিরছিল না দেখে আমি খুব টেনশন করছিলাম। ওর ফোনও বন্ধ ছিল, খুব খারাপ লাগছে। দেখলাম শুভ আয়নার দিকে তাকিয়ে কেমন করে জানি হাসছে। ওর বয়স 12 কি 13। এতটাও ছোট সে নয় তখন যে তার বাবার জন্য তার দুশ্চিন্তা আসছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম শুভ, তোমার কি তোমার বাবার জন্য টেনশন হচ্ছে না? সে বলল না, টেনশন তো তোমার জন্য হচ্ছে, কারণ তোমার স্বামী আজ তোমার জন্য রেইনবো কেক আনবে, কিন্তু তুমি সেটা খাবে না। আমি ওর গালে একটা চড় দিয়ে বললাম এই কেমন ভাষা তোমার? আমার স্বামী মানে কি? সে তোমার বাবা নয়? তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তোর বাবা যে আজকে আমার জন্য কেক আনবে সেটা তুই কি করে জানিস? সে বলল আমি জানি। শুভর এমন আধ্যাত্মিক কথায় আমি আগে থেকেই অভ্যস্ত। তারপর আর কিছু বললাম না, শুধু বললাম তোর বাবা কেক আনলে খাবো না কেন? যদি না বলিস তাহলে কিন্তু আমি নিশ্চয়ই খাবো। শুভ বলল ওটার মধ্যে বিষ মিশানো আছে তোমাকে মারার জন্য। তখন আমি শুভকে বললাম আচ্ছা তোর বাবা আমাকে কেন মারবে? তখন শুভ আমাকে বলল ওনার রিনি নামে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে, তাই তোমাকে মেরে ফেলতে চাচ্ছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। শুভকে কষিয়ে একটা চড় মারলাম, বললাম আর একটাও ফালতু কথা বলবি না তুই। শুভ তার বাবাকে একদমই পছন্দ করতো না। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। আমি দেখলাম শুভর বাবা একটা রেইনবো কেক নিয়ে এসেছে আর বলল আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই কেক নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। এই বলে তিনি তার হাতের কেকটা আমার হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি আশ্চর্য হয়ে দেখলাম শুভর কথাই কি তাহলে ঠিক তখনই শুভর বাবার মোবাইলটা বেজে উঠে। আমি রিসিভ করলাম। ও পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ আর বলে উঠলো সাদিক ভাই কি ঠিকভাবে বাসায় পৌঁছেছেন? আমি রিমি নামটা শুনে চমকে উঠলাম। তাহলে শুভ যা বলছে তাই কি সঠিক? আমি শুভর বাবাকে জিজ্ঞেস করলাম আচ্ছা রিমি কে? সে বলল তার অফিসের কলিগ। আচ্ছা তোমার জন্য রেইনবো কেক যে আনলাম তুমি সেটা খাচ্ছ না কেন? আমি বারবার শুভর দিকে তাকাচ্ছি। তারপর ওকে বললাম আচ্ছা তুমি কি আমাকে কেকের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলতে চাচ্ছ? আমি কাঁপতে কাঁপতে বললাম আমি কিন্তু পুলিশকে সব জানিয়ে দিব, তুমি সত্যিটা ঠিক বলো। আমার কথা শুনে সাদিক সাথে সাথে কেকটা খেতে শুরু করলো আর বলতে লাগলো আমি কেন তোমাকে মারতে চাইবো? তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক নেই? আমি আর কথা বাড়ালাম না। পরদিন এই সম্পর্কে শুভর সাথে কথা বলতে গিয়ে দেখলাম শুভ নিজের ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করছে। আর কার সাথে জানি কথা বলতেছে আমাকে আরেকটা সুযোগ দিন। আমি ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলেই দেখলাম শুভ আয়নার সামনে দাঁড়িয়ে কার কাছে জানি ক্ষমা যাচ্ছে। আমাকে দেখেই শুভ দৌড়ে পালিয়ে যায়। আর তারপর থেকেই শুভ স্বাভাবিক বাচ্চাদের মধ্যে চলাফেরা করছে, কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে। আমি শুভকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলাম, কারণ আমার মনে হচ্ছিল যে শুভর মানসিক কোনো রোগ হয়েছে। ডাক্তারের জন্য অপেক্ষা করতে গিয়ে দেখলাম যে একজন মহিলা তার মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটি নাকি হঠাৎ খুব কান্না করে আর পরক্ষণেই সব ভুলে যায়। আমি দেখলাম মেয়েটি শুভর বয়সী এবং দেখতেও খুব সুন্দর। মেয়েটির মা বলল মেয়েটির নাম শিরিন। হঠাৎ দেখলাম শুভ মেয়েটির হাত ধরে টানাটানি করছে আর বলতেছে তুমি কি আমাকে চিনতে পেরেছো? মেয়েটি খুব ভয় পেয়ে গেল আর বলল না আমি তোমাকে চিনি না। শুভ বারবার শিরিনের হাত ধরার চেষ্টা করলো। তারপর শিরিনের মা ইচ্ছে মতো শুভকে বকলো। ডাক্তার নার্স জোর করে শুভকে শিরিনের কাছ থেকে আলাদা করলো। শিরিন আমার ছেলের এসব কর্মকাণ্ড দেখে খুব ভয় পাচ্ছিল। এসব ঝামেলা চুকিয়ে আমি আর শুভ রিকশায় করে বাড়ি ফিরছিলাম আর ভাবছিলাম শুভকে এইসব জিজ্ঞেস করবো যে সে মেয়েটার হাত ধরে কেন এভাবে টানাটানি করছিল। হঠাৎ শুভ আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি তোমার স্বামীকে খুব ভালোবাসো? বললো তুমি ওনাকে ছেড়ে দাও, কারণ ওনার চারিত্রিক সমস্যা আছে। তুমি চাইলে আমি প্রমাণ দিতে পারবো। আমি আর সহ্য করতে পারছিলাম না। কানের নিচে কষিয়ে একটা চড় বসিয়ে দিলাম। এদিকে শিরিন নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কিছুতেই শুভর হাত ধরে টানাটানি ব্যাপারটা সে ভুলতেই পারছে না। আজ রাতে হঠাৎই দরজায় টুকার শব্দ পায় শিরিন। লাইট জ্বালিয়ে কাউকে না দেখতে পেয়ে রুম থেকে বেরোতে গেলেই তার প্রথমে নজর যায় ড্রেসিং টেবিলের
আয়নার দিকে। তার আয়নায় শুভকে দেখে শিরিন ভয় পেয়ে যায়। শিরিন রাতে ভয় পেয়েছে দেখে তার মা তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তো সব শুনে পাত্তাই দিল না। ডাক্তার বলল এটা তোমার মনের ভুল, ওই দিন শুভ তোমার হাত ধরে টানাটানি করায় তুমি ভয় পেয়েছো, হয়তো ভয়ের কারণেই এমন হয়েছে। তারপর শিরিন তার মায়ের কাছে বাসায় ফিরে এলো। এদিকে শুভ পরীক্ষায় খুব খারাপ নাম্বার পাওয়াতে তার বাবা অনেক বকাবকি করতে লাগলো। এমনিতেও শুভ খুব খারাপ ছাত্রই ছিল। সেই মুহূর্তে শুভ বলে উঠলো, আপনি আমাকে বকাবকি করবেন না, আমি আপনার ছেলে নই। এটা বলেই শুভ নিজের রুমে চলে গেল। এদিকে শিরিনদের বাড়িতে নানান রকমের রান্নাবান্না চলছে। তার বড় ভাই আমেরিকা থেকে দেশে আসতেছে। তার মা তাকে ডেকে বলছে, শিরিন আজ তোমার ভাইয়া আসতেছে বিদেশ থেকে। কিন্তু শিরিন অবাক হয়ে গেল, তার যে বড় ভাই আছে সেটা সে আজ পর্যন্ত জানতো না, আর এটা সে মনেই করতে পারছে না। এদিকে শিরিনের বড় ভাই বাড়িতে আসে। শিরিনকে ডেকে বলল, তুমি কে? শিরিন অবাক হয়ে বলল, আমি না হয় সবকিছু ভুলে যাই, কিন্তু তিনি আমাকে চিনতে পারলেন না কেন? ইদানিং রাতে খুব ভয় পায় শিরিন, তাই রুমের দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়ে। এদিকে সাদমান শিরিনের রুমের দরজা খোলা পেয়ে শিরিনের রুমে ঢুকে যায় এবং শিরিনের সাথে অশ্লীল ব্যবহার শুরু করে। এক পর্যায়ে সে শিরিনকে খারাপ প্রস্তাব দিয়ে বসে। শিরিন রেগে গিয়ে চড় মেরে তাকে ফ্লোরে ফেলে দেয়। সাদমান তখন দেখলো শিরিনের কালো চোখের মণিগুলো সবুজ রঙা হয়ে গেছে। শিরিনের চিৎকার শুনে তার বাবা মা রুমে চলে আসে। সে তার বাবা মাকে সাদমানের নোংরা ব্যবহারগুলো খুলে বলে, কিন্তু তারা কিছুই এগুলো বিশ্বাস করে না। তারা উল্টে শিরিনকেই বকাবকি করা শুরু করলো আর বলল, এই মেয়েটাকে কুড়িয়ে এনে তাকে আশ্রয় দিয়ে তারা ভুল করেছে। এখন দেখছি আমার ছেলের নামই বদনাম রটাচ্ছে। তারপর শিরিনের অনেক কথাই মনে পড়ে গেল। শিরিন ভাবতে লাগলো, একদিন রাতে সে রাস্তায় পড়েছিল। এই ভদ্র মহিলা তার ঠিকানা নাম জিজ্ঞেস করতেছে। এরপর তাদের সাথে তাকে বাসায় নিয়ে আসে। এরপর 6 মাস হলো তাদের সাথে সে এখানেই আছে। তার শিরিন নামটা এরাই দিয়েছে। তারপর সে ভাবতে লাগলো 6 মাস আগে সে কোথায় ছিল, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। সেদিন রাতে শিরিন স্বপ্ন দেখলো সে শুভর হাত ধরে অজানা এক রাজ্যে হাঁটতেছে। সে রাজ্যের কাউকেই সে চিনতে পারছিল না। এদিকে শুভর বাবা শুভকে এতটাই বকেছিল যে সেদিন রাতে রাগ করে শুভ বাতি খায়নি। তাই আমি ওর ঘরে গিয়ে খোলামেলা ওর সাথে কথা বলতে চাইলাম, কিন্তু ওর রুমে ঢুকে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা মেয়ের সাথে শুভ বসে বসে কথা বলতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এত রাতে তুমি এখানে কিভাবে আসলে? তখনই শুভ আমার পায়ে পড়ে গেল আর বলল, মা তোমাকে একটা কথা বলি শোনো, আমি কিন্তু মানুষ নই। তাহলে তুই কে? শুভ বলল, আমি জিন, তাই জন্ম থেকে আমার শরীরের তাপমাত্রা এত বেশি ছিল। আমি মাটির তৈরি নই। আমি এই কথা শুনে ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি রুমে শুভ আর শিরিন কেউ নেই, শুধু পড়েছিল একটা ডায়েরি। এই ডায়েরিতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি আর শিরিন মানুষ নই, আমরা জিন। শিরিন আমাকে খুঁজতে 6 মাস আগে এখানে এসেছিল। বিশ্বাস করো মা, তোমাদের মধ্যে থাকতে আমাদের খুব অস্বস্তি হয়। তোমার মুখের দিকে তাকিয়ে আমি এতদিন থাকতে পেরেছি। ঠিক তখনই আমার মনে হলো বিয়ের 10 বছর আগের কথা, যখন আমার সন্তান হচ্ছিল না। আর তখন আমি একজন মহিলা কবিরাজের কাছে যাই। সেই মহিলার কাছে 3টা জিন বন্দী ছিল, সে তাদেরকে পালতো। সেই মহিলা আমাকে কিছু খাইয়ে সারা রাত ঘুম পাড়িয়ে রেখেছিল। আমি ঘুম থেকে উঠতেই সে আমাকে বলেছিল, এই মাসেই তুই গর্ভবতী হবি। এখন আমি বুঝলাম শুভ জিনের সন্তান ছিল, তাই সে তার বাবাকে পছন্দ করতো না। সব শুনে দুঃখে কষ্টে সন্তান হারানোর বেদনায় আমি নিজেকে শেষ করে দিতে চাইলাম। ঠিক তখনই অদৃশ্য কেউ আমাকে বলছে, না মা তুমি এটা করো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। নমস্কার, সবাই কেমন আছেন? এরকম গল্প সবসময় শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।